নমস্কার, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের এই মুহূর্তে সরাসরি লাইভে স্বাগত জানাচ্ছি। একদম সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে আপনারা রয়েছেন এখন এই মুহূর্তে। অনুষ্ঠান যদিও আপনারা দেখছেন অ্যাস্ট্রো গাইডেন্স, যেখানে আমরা সেই গাইডলাইন্স পাই যেটা আমাদের প্রয়োজন। একটা মানুষ জীবনের পথে এগোতে গেলে প্রচুর বাধা, আমরা সবাই তো এরকম বলতে পারি না যে খুব সহজভাবে আমরা যে কোনো রকম লক্ষ্যে পৌঁছে যেতে পারি, আমরা সফলতা পেতে পারি, তা নয়। প্রত্যেকটা ক্ষেত্রে বাধা আসে, যে কোনো বয়সের ক্ষেত্রে বাধা আসে, যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা দেখেছি বাধা আসে। সেই বাধাগুলোকে অতিক্রম করার জন্য যার গাইডলাইন্স, সঙ্গে যার প্রতিকার প্রতিবিধান দরকার, এই অ্যাস্ট্রো গাইডেন্সে তাকেই পাই। এবং সবথেকে বড় কথা, তথাকথিত সমস্যাগুলো নিয়ে আলোচনার পাশাপাশি বেশ কিছু এমন সমস্যা আমাদের সামাজিক স্তরেও হয়ে থাকে, তার কাছ থেকে আমরা কিন্তু গাইডেন্স পেয়ে থাকি। আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন এই মুহূর্তে অ্যাস্ট্রো গাইডেন্সের অনুষ্ঠান মানে সরাসরি লাইভে ওনাকে পাচ্ছি, বাকসিদ্ধ মাতৃ সাধক শ্রীরামকৃষ্ণ। অনেক অনেক স্বাগত জানাবো তাদেরকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানে আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। একদমই তাই। আপনারা কিন্তু সরাসরি ওনার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে লাইভে। ফোন করুন, আমাদের ফোন নাম্বার 6292242341 6292242342। আমরা ফোন নেব, তার সঙ্গে চলবে কিন্তু আমাদের আলোচনা। যেহেতু বললাম আমি দাদা যে আপনার সঙ্গে আলোচনা করতে গেলে একটা জিনিস আমরা দেখেছি, নর্মাল তথাকথিত যে সমস্যাগুলো আমরা বিয়ে, এডুকেশন, অর্থ, এগুলো তো আছে, ক্যারিয়ার, কিন্তু তার বাইরে গিয়ে কিছু আলোচনা আপনার সঙ্গে করা যায় এবং আপনি তার গাইডেন্স দেন। বর্তমান যুগে আমরা যেহেতু খবরের জগতেই রয়েছি, বর্তমান যুগে বাচ্চাদের মধ্যে একটা অদ্ভুত অপরাধ প্রবণতা কাজ করছে। এবং শুধু তাই নয়, অপরাধ প্রবণতার সঙ্গে সঙ্গে আফসোসের জায়গাটা নেই, বা আমরা যেটাকে বলি যে আমি অনুশোচনায় ভুগছি, এই জায়গাটা একেবারেই নীল। এবং শাস্তি পাওয়ার পরেও তাদের ফেশিয়াল এক্সপ্রেশন বলছে যে যা করেছি বেশ করেছি। এই অপরাধ প্রবণতাটা কেন হচ্ছে এখন? দেখুন, প্রথম কথা বলতে গেলে যে এই যে একটি সন্তান, আমি বারবার অনুষ্ঠানে বলে থাকি যে একটি গাছ যখন আমরা বড় করব, সেখানে সার, জল সব যখন দেব, সেই জায়গার পরিবেশটাও দেখতে হবে। সে কোথায় গাছটি বড় হচ্ছে, সেই গাছের সামনে যদি কেউ আগুন জ্বালিয়ে রাখে কিংবা কোনো বাজে ময়লা ফেলে, সেই গাছটা কিন্তু সেইভাবে বৃদ্ধি পাবে না। পরিবেশটার একটা বিশাল জরুরি আছে। এটা যেমন নাম্বার 1। নাম্বার 2, যে জন্মছকে যেগুলো আমরা কিছু নিয়ে জন্মাই, অপরাধ প্রবণতা কিছু আমরা নিয়ে জন্মাই। যেমন মনে করুন, এই যে বললেন যে অপরাধ করার পরে তাদের মানসিকতার একটা চেঞ্জ হচ্ছে না, সে নর্মালি কেউ অপরাধ করে ঘুমিয়ে থাকছে বা নর্মালি জীবনযাপন করছে। এই বিষয়টা হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে গুরু চণ্ডাল যোগ। যদি মীন রাশির ঘরে কিংবা ধনু রাশির ঘরে এই যোগটি থাকে এবং সেই জাতক বা জাতিকার যদি শুক্রের দশা কিংবা শনির দশা থাকে, তাহলে কিন্তু এই যোগ তৈরি হয়। আমরা জানি যে আর্যরা তাদের সমাজটাকে 4টে ভাগে ভাগ করেছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। যারা পড়াশোনা করত, দেবদেবীর পুজো করতেন এবং যারা ধ্যান করতেন কিংবা খুব সুন্দরভাবে জীবনযাপন করতেন, যাদের শরীর খুব সুন্দর দেখতে হতো এবং যারা সবসময় ধর্মপরায়ণ থাকতেন, কোনো খারাপ কাজ করতেন না এবং পড়াশোনা নিয়ে থাকতেন, তাদের বলা হতো ব্রাহ্মণ। যারা যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন তাদের বলা হতো ক্ষত্রিয়। যারা ব্যবসা বাণিজ্য করতেন তাদের বলা হতো বৈশ্য, এবং যারা এই 3 জাতির সেবা করতেন তাদের বলা হতো শূদ্র। এইভাবে বর্ণ বিভক্ত ছিল। তেমনি আমাদের গ্রহগুলোকেও কতগুলো বর্ণে বিভক্ত করা হয়েছে। যেমন বৃহস্পতি হচ্ছে ব্রাহ্মণ। এবার বৃহস্পতি এটা সিম্বল, এবং তার কাজ কি? তার কাজ ধার্মিক হওয়া, সুচিন্তা করা, ভালোভাবে চলা। এবং তার সঙ্গে যখন রাহু যুক্ত হয়ে আছে, রাহু হচ্ছে শূদ্র। এবার শূদ্রের কাজ কি? দেখবেন একটা ডোম, সে খারাপ চিন্তা করে, সারাদিন নেশা করে, হ্যাঁ, তার মধ্যে খারাপ আচরণ তৈরি হয়। হ্যাঁ, সেইভাবে একটা ঘরের মধ্যে যদি একজন ব্রাহ্মণ এবং একজন শূদ্র বসবাস করে,
ব্রাহ্মণের কতটা প্রভাব শূদ্র নিতে পারে আমি জানি না, কিন্তু শূদ্রের কিছু প্রভাব ব্রাহ্মণের উপর পড়ে। এই জাতক বা জাতিকা যাদের গুরুচণ্ডাল যোগ থাকে তারা কিন্তু জ্ঞান পাপী হয়, তারা জ্ঞান পাপী। প্রথম জীবনে দেখা যায় টিচারের সাথে গন্ডগোল, টিচার তাকে পড়াশোনার ক্ষেত্রে ইসে করছে না, এগুলো কিন্তু একটা বন্ধুকে নিয়ে আমরা আসছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি দমদম থেকে বলছি। হ্যাঁ কার নমস্কার। সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, মেয়ের কি নাম বলুন? মেয়ের নাম শুভশ্রী দাস। শুভশ্রী। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগে দাদা? খুব ভালো লাগে। আচ্ছা বলুন, ওর ডেট অফ বার্থ। 27শে সেপ্টেম্বর 1996। সময় কি? সকাল 8টা 37 মিনিট, দমদম। আচ্ছা ওয়েট করুন। সকাল 8টা 37 বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দমদমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দেখে নিতে দিন ওনাকে। আচ্ছা সেদিন শুক্রবার ছিল তো? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। সেদিন শুক্রবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। আচ্ছা আচ্ছা, তুলা লগ্ন, মীন রাশি জানা আছে? হ্যাঁ হ্যাঁ। দাঁড়ান, উনি বলছেন একটু ছকটা দেখে নিতে দিন ওনাকে। আপনি তো অনুষ্ঠান দেখেনি, জানেন। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে আপনার মেয়ের মঙ্গল নিচস্থ অবস্থায় বসে আছে, হ্যাঁ। রবি রাহু গ্রহণ যোগে পড়ে গেছে। ব্যাপারটা একটু ভালো করে বুঝুন। একটা হরোস্কোপে যদি রবি আর রাহু গ্রহণ যোগে থাকে, রবি হচ্ছে সকল শক্তির মূল উৎস সূর্য, সেই সূর্য যদি গ্রহণ যোগে পড়ে থাকে তাহলে অন্যান্য প্ল্যানেটস ভালো হলেও এই জাতিকার কিন্তু ব্যাপার হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে বাধা হবে, কিন্তু উচ্চশিক্ষা হবে। এর গুণগুলো কিন্তু সেইভাবে পরিস্ফুট হয় না। একটা ঘরের মধ্যে সমস্ত ফার্নিচার থাকা সত্ত্বেও সেই ঘরের মধ্যে যদি বৈদ্যুতিক সংযোগ বা আলোর ব্যবস্থা না থাকে, সেই ঘরের দ্রব্যগুলো যেমন দেখা যায় না, এই মেয়ের ভালো গুণগুলো সেই রকম ভাবে প্রকাশিত হবে না। একদম ঠিক। ব্যাপার হচ্ছে ও কিন্তু মানে সায়েন্স নিয়ে পড়েছে, হ্যাঁ হ্যালো, ইঞ্জিনিয়ারিং পড়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখন আপনার প্রশ্ন হচ্ছে ওর চাকরিতে বাধা হচ্ছে। হ্যালো, ও একটা চাকরি করে, আমি ওর বিয়ের ব্যাপারটা দেখতে চাই। হ্যাঁ, ওর চাকরিতেও কিন্তু ভালো চাকরি ও পাচ্ছে না, এবং ওর বিয়ে কবে সেটাও আপনার একটা প্রশ্ন, যেহেতু মেয়ে সন্তান। হ্যাঁ। প্রথম কথা আমি একটা জিনিস বলি, আপনার মেয়ে কিন্তু পছন্দের ব্যাপারে খুব খুঁতখুঁতে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? একদম ঠিক। ও নিজের মন গড়া একটা সুন্দর স্ট্রাকচার, মানে একজন মানুষ ও কিন্তু ওর মনের মধ্যে তৈরি করে রেখেছে। আচ্ছা। সেই রকম মানুষের সঙ্গে ওর কিন্তু বিবাহ হলে ও সুখী হবে। ওর নিজস্ব একটা চিন্তা ভাবনা রয়েছে যে ওই রকম স্পেসিফিক্যালি ওই রকম মানে পুরুষ ওর জীবন সঙ্গী হতে হবে। আপনি ওকে ওর মত ছাড়া যদি পছন্দ করেন, ওর বিবাহিত জীবন টিকবে না। একটু ভালো করে জোটক মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এবং ওর সঙ্গে। হ্যাঁ, বিয়েটা হবে তো? কেন বিয়ে হবে না? ওর বিয়েতে বাধা কোথায়? কিন্তু আমি যেটা বলছি, আপনি নিশ্চয়ই কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করেছেন। আপনি ওর বীজ যোগ, ওর গ্রহণ যোগ, হ্যাঁ, এগুলোর প্রতিকার তো করেছেন আপনি। হ্যালো, প্রতিকার তেমন কিছু করা হয়নি। হ্যাঁ, তাহলে আপনি যদি না করে থাকেন, হ্যাঁ, তাহলে একটু করিয়ে নেবেন। করিয়ে নিলেই তো ওর জন্য চিন্তার আর কোনো কারণ নেই। উনি যা যা বললেন আপনার মেয়ের সম্বন্ধে, আপনার মেয়ের নেচার সম্বন্ধে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মানে আপনি কি কত সালের মধ্যে হবে? আপনি একটু কৃপণ নয়? আপনি একটু কৃপণ, মানে টাকা পয়সা খরচা করতে চান না।
হ্যাঁ আমার কিছু নেই, তা আমি খরচ আমি তো নিজের না না, রোজগার কিন্তু করি কিছু না। কিছু না থাকলেও জানেন তো, বাজারে যাবেন না, হ্যাঁ, যাদের প্রচুর পয়সা আছে, আমি যখন মাঝে মাঝে ছুটি পাই বাজারে যাই, দেখি পয়সাওয়ালা লোকেরা বেলার দিকে বাজারে যায়, আর যাদের পয়সা নেই, খাদ্য রসিক, তারা কিন্তু সকাল সকাল একটু তাজা মাছটা কেনে, দেখবেন, লক্ষ্য করবেন আপনি। এই মানে কৃপণতা আসে মন থেকে, জানেন তো। আপনি যদি আপনার মেয়ের জন্য আপনি এত ভাবছেন, মানে হয়তো আমাকে আপনার খারাপ হবে, আপনি আমার কাছে আসুন, সেটা আমি আমার কাছে সেই ব্যাপারটা মূল্য নেই, কিন্তু সত্যি কথাটা আমাকে লাইভে বলতে হবে। কারণ আপনার মেয়েটা এত বড় হয়ে গেল, আপনি তার জন্য চিন্তা করছেন, ভাবনা করছেন, বিয়ের জন্য ভাবছেন, অনেক টাকা খরচা করে বিয়েও দেবেন, কিন্তু মেয়েকে একটা জ্যোতিষ দেখিয়ে তার প্রতিকার বা প্রতিবিধান আপনি নিলেন না, লাইভে একটা ফ্রিতে ফোন করে মেয়ের সম্পর্কে জানলেন, মেয়েটা এত বড় হয়ে গেছে, আপনি তাহলে কৃপণ নয়, আমি কি বলবো আপনাকে, বলুন। শুনতে থাকুন, ধন্যবাদ। যেটা দাদা বললেন খুব বাস্তববাদী কথা, এবং যেটা বলছেন যে দেখুন, একটা কথা হচ্ছে, উনি জ্যোতিষ জ্যোতিষ বিশ্বাস করেন না একটা আলাদা জায়গায়, আমি জ্যোতিষের ধারে কাছে যাব না, কিন্তু আমি জ্যোতিষ বিশ্বাস করি, আমি ডাক্তার বিশ্বাস করি, আমি হোমিও কবিরাজি বিশ্বাস করি, আমি তার সেটা সম্পর্কে তার কাছে যাব, কিন্তু তিনি যা বলবেন আমায় সেটা শুনবো। হ্যাঁ, সেটা একটা আলাদা ঘটনা। আমার মানে পুরুষাকার আছে, আমার উইল পাওয়ার আছে, আমি নিজে যা করব বুঝে নেব। এটা একরকম ধরনের মানুষ। আর এক রকম ধরনের মানুষ আছেন যারা শুধু শুনবেন, কি ভালোটা আছে শুনবেন, কিন্তু কিছু জিনিস আছে ভালো হতে গেলে সেটাকে একটু ঘষে মেজে দিতে হয়, যত্ন করতে হয়। হ্যাঁ, আমার চুলের গ্রোথ আছে, আমি চুলের যদি যত্ন না করি তাহলে চুল এমনিতেই থাকবে না। একদম। তো মেয়েটির গ্রহণযোগ আছে, দেখুন, মেয়েটির সব দিকে ভালো, মেয়েটির সব দিকে ভালো, কিন্তু ও যোগ্যতা অনুসারে ও জায়গা পাচ্ছে না। আপনি ভাবুন, এর মা যদি একটা হরোস্কোপে গ্রহণযোগ, মানে আপনি বুঝলেন যে মেয়েটি হয়তো তার যোগ্যতা আছে কিন্তু ভালো একজন হাজবেন্ড পেলেন না, এমন একজন হাজবেন্ড পেলেন, সেই হাজবেন্ড অসুস্থ, মেরুদণ্ডহীন, কারণ রবি হচ্ছে নার্ভ, মেরুদণ্ড এবং সম্মান, প্রতিপত্তি, এর সব কারকতা হচ্ছে রবি। সেই রবি যদি রাহু যুক্ত হয়ে গ্রহণযোগে যুক্ত হয়ে থাকে, তাহলে তার হাজবেন্ডটা কি হবে, তার জীবনের ক্ষেত্রে কি হবে, সব কাজ করবে কিন্তু নাম পাবে না, মেয়েটির নাম যশ হবে না, কর্মক্ষেত্রে যাবে, চাকরি করছে, সেখানে বসের নাম পাবে না, অন্য লোকের কাজ করে দেবে, সেখানে সুনাম পাবে না, যোগ্যতা অনুসারে একটা চাকরি পাবে না, তার লাভটা কি হলো? তাহলে মেয়েটার জীবনটা মেরুদণ্ডে চোট পাওয়ার সম্ভাবনা থাকবে, এমনকি ওনার মেয়ের মায়ের কোমরে এবং পায়ে সমস্যা হবে। উনি মিলিয়ে নেবেন, উনি যদি টিভির সামনে থাকেন উনি মিলিয়ে নেবেন। যেটা একটা কথা আমি বলবো, আজকে দাদার সঙ্গে আজকে থেকে অনুষ্ঠান করছেন, অনেক বছর হয়ে গেছে, আর এবং এই চ্যানেলের পরিবারের সদস্য দাদা আমাদের অনেক পুরনো, আপনারা জানেন। আজকে ওনার একটা স্পেশালিটি হচ্ছে উনি সোজা সাপটা বলেন, অত ঘুরিয়ে বলার কিছু নেই, যেটা দেখছেন সেটাই দেখুন। আমি যেটা দোষ আছে আপনাকে শুনুন, আমার কাছে ঘুরে একই, আবার আজ থেকে আমি বলছি এক সপ্তাহ বাদ আবার ফোন আসবে। হ্যাঁ, আমার ভয় নেই, আমি নাম ধরে বলবো, মানে প্রত্যেকটা জায়গায় আমার ক্লায়েন্ট আছে। কালিয়াগঞ্জ, হ্যাঁ, কালিয়াগঞ্জে এক ভদ্রলোক, তিনি জীবনটাই রাখবেন না, কালিয়াগঞ্জ সুকান্ত মোড়ে তিনি জীবনটাই রাখবেন না। আমার সঙ্গে দেখা হলো, আমি বললাম যখন জীবন রাখতে না চান, মনে করুন আজ থেকেই আপনি মরে গেছেন, আমার সাথে চলুন, আমার মন্দিরে একজন লোক দরকার, আপনি মন্দিরে পুরোহিতকে সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে দেবেন। আমি ওনাকে 2 বছরের জন্য আমার মন্দিরে রেখে দিলাম, এবং স্যালারি ঠিক করে দিলাম 8000 রুপিস আপনার স্যালারি, সেটা আপনার ব্যাংকে ঢুকবে। আমার এখানে খাওয়া দাওয়া কিছুর আপনার অভাব নেই, আপনি ওখান থেকে কিছু টাকা নিয়ে যেটা আপনি বিড়ি সিগারেট খান ওটা খাবেন। সেই ভদ্রলোক আজকে কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে বিশাল বড় একটা মানে মুদি দোকান করেছেন, বিশাল বড় মুদি দোকান, ভাবা যায় না। মানে যারা কালিয়াগঞ্জে থাকেন তারা দেখতে পাবেন সেই ভদ্রলোককে, মানে অটো স্ট্যান্ডের উল্টো দিকে একটা বিশাল বড় মুদি দোকান করেছেন। বাহ। আজকে আমি কিন্তু তাকে, আমি জানি এই ভদ্রলোক ভুল রাস্তায় যাচ্ছেন, একে কি দরকার, একে দরকার একটা আধ্যাত্মিক পরিবেশে রাখা। বাহ। এই যে জীবনে দুঃখটা পেয়েছেন, সেই দুঃখটাকে ভুলিয়ে দেওয়া।
ব্যাপার হচ্ছে এই দেখুন, গঙ্গারামপুর, কালিয়াগঞ্জের পাশেই গঙ্গারামপুর, এক ভদ্রলোককে আমি একটা জিনিস করে দিয়েছি। আমি হচ্ছে ওনার একটা ফাড়া আছে, তাদের বিশাল বড় গঙ্গারামপুর একদম বাস স্ট্যান্ডের ওপরেই তাদের হোটেল, নাম বলবো না, কিন্তু একটা বড় হোটেল। তার দাদা আছেন, দিদি চালান, তারা আলাদা থাকেন, তার দুটো মেয়ে আছে। আমাকে ফোন করে বললেন আপনি যেটা দিয়েছিলেন প্রতিকারটা খুলে গেছে। আমি তখন গঙ্গারাম বালুরঘাটে রয়েছে, আমি বললাম এসে কি ঠিক করে দেবো? বললো না না, আপনি যখন পরের মাসে আসবেন করে দেবেন। মানে আপনি একথা বলেছেন যে আমি কি এসে ঠিক করে দেবো? এসে ঠিক করে একটা দেবো। জিনিস দেখুন, মানুষ ছুটে আসে এবং সেই গঙ্গারামপুরের মানুষ জানেন, সেই ভদ্রলোক তার পরের সপ্তাহে তার মিসেসকে গিয়ে যদি কেউ জিজ্ঞেস করেন, তার পরের সপ্তাহে তিনি অটোর ধাক্কায় মারা যান। বুঝতে পেরেছেন? আপনি চলে যান বালুরঘাটে, আপনি চলে যান শিলিগুড়িতে, আপনি চলে যান জলপাইগুড়িতে, আপনি চলে যান কোচবিহারে, আপনি চলে যান মেদিনীপুরে, আপনি চলে যান বাঁকুড়িয়া, আপনি চলে যান পুরুলিয়া। মানুষ কি শুধু শুধু আমাকে ভালোবাসে? আমি প্রতিদিন হাজার হাজার মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করি এবং তারা আমার সঙ্গে ফোনে যোগাযোগ রাখেন বাড়ির লোকের মতো। প্রথমে প্রশ্ন করেন, রামকৃষ্ণ দা আজকে এত তো ব্যস্ত, খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ। আর মেয়েটা জানেন এই বলছে, ছেলেটা এই বলছে, বলতে দিন, প্রচন্ড উৎপাত করছে, করতে দিন, আর 2 মাস ধৈর্য রাখুন, কিছু বলবেন না। আপনি তারাপীঠ থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরে মল্লারপুর, 2012 বা 13 সালে একটি বাচ্চা ছেলেকে নিয়ে তার বাবা মা এসছেন। মল্লারপুরে ওদের বিশাল বড় ইট ভাটা আছে, সবাই চেনে। আমি লিখে দিলাম এই ছেলেটির বয়স যখন এত হবে, এই ছেলেটির একটি ভুল কাজ করবে। তার বাবা আমাকে 10,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেল, কিন্তু জিনিসটা নিতে এলো না, প্রতিকারটা নিতে এলো না, অথচ অ্যাডভান্স করে গেছে আর এলো না। হয়তো কেউ বলেছে দুষ, ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, কিছু ঘটবেই না। গত বছর 2023-এ ছেলেটি দুর্গাপুর মিশন হসপিটালে ভর্তি ছিল, মায়ের সাথে গন্ডগোল করে মায়ের স্লিপিং পিল খেয়ে নিয়েছিল। আপনি ভাবুন, তখন ওর বাবা দৌড়ে এসছে প্রেসক্রিপশনটা নিয়ে আমার, আপনি লিখে দিয়েছিলেন দাদা এটা, আমি সেটা কাউকে দেখাইনি, আমি তুলে রেখে দিয়েছিলাম, বিশ্বাস করিনি আপনাকে। অবশ্যই এইভাবে আমরা এগোবো, অনেক এরকম আমরা পারি, একমাত্র এই সাবজেক্টে আমরা পারি। আপনি ভাবুন না, আমার মাকে ডক্টর বলে দিয়েছিলেন বাঁচবে না, আমি মাকে ব্যাঙ্গালোর নিয়ে গেছিলাম, আমাকে রায়গঞ্জের একজন ভদ্রলোক আমাকে হেল্প করেছিলেন। ব্যাঙ্গালোরে গিয়ে আমি এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজিতে দেখিয়েছিলাম মাকে, বলেছিলাম বাঁচবে না, কিন্তু মা বেঁচে গেছেন। ভুল তো হয়, সমস্ত সাবজেক্টের ভুল আছে, একেবারেই তাই। তবে এই সাবজেক্ট নিয়ে উনি যেভাবে পড়াশোনা করেছেন এবং মানুষ দেখেছেন, আজকে তার প্রমাণ হচ্ছে এটাই। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি তনুশ্রী চক্রবর্তী বলছি। কার সম্বন্ধে জানবেন? সুভাষগ্রাম থেকে। হ্যাঁ, সুভাষগ্রাম, হ্যাঁ বলুন বলুন। কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম কি? ছেলের নামটা বলুন। প্রিন্স চক্রবর্তী। হ্যাঁ, প্রিন্স চক্রবর্তী। প্রিন্স চক্রবর্তী, আচ্ছা প্রিন্স। ডেট অফ বার্থ বলুন এবার। 12/9/1998। 12/9/98। 1998। কত সময়? 5:59 AM, কলকাতা। অনুষ্ঠান কি প্রথম দেখছেন ওনার? না না না, আমি দেখেছেন, যখনই সময় পাই আমি দেখা হয়। আচ্ছা দাঁড়ান, একটু ওয়েট করুন, উনি দেখে নিন ছকটা, তারপর উনি বলছেন, আপনাকে কিছু বলতে হবে না। সেদিন শনিবার ছিল তো? হ্যাঁ 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 স্যার। কন্যা লগ্ন, হ্যাঁ, বৃষ রাশি জানা আছে? হ্যাঁ 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 স্যার, জানা। আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? কোনো অসুবিধা নেই, আপনি যদি লাইভে কথা বলতে বলতে কেটে যায় তাহলে আপনি আমাকে পরেও কথা বলতে পারেন। শুনুন, আমি আপনার ছেলের হরোস্কোপে 2টো খারাপ যোগ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গুরু চণ্ডাল যোগ, একটা হচ্ছে গ্রহণ যোগ। রবি, বুধ এবং শুক্র একই ঘরে বসে আছে, আর বৃহস্পতি, কেতু একই ঘরে বসে আছে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে ও কিন্তু ইঞ্জিনিয়ারিং করবে এবং চাকরিও করবে, বুঝলেন? কিন্তু মেন হচ্ছে
ওর একজন মহিলার সঙ্গে ওর একটা সম্পর্ক তৈরি হবে, যে সম্পর্কটা নিয়ে ওর পুলিশি ঝামেলা হওয়ার যোগ থাকবে। কি বললাম বুঝলেন? মানে ওর জীবনে কেরিয়ারেও যথেষ্ট উন্নতি করবে, বিদেশ যাবে, সব যাবে, কিন্তু ওর জীবনের একটা বিশাল ঝড় যেটা আসতে চলেছে, সেই ঝড়টা হচ্ছে এটাই যে ও একজন মহিলা দ্বারা পুলিশি ঝামেলায় পড়বে, আইনি সমস্যায় পড়বে। সেটা ভালোবাসা হতে পারে কিংবা অন্য সম্পর্ক হতে পারে। সেইটা ওকে ভালো করে ওকে কাউন্সিলিং করতে হবে, ওকে বুঝিয়ে দিতে হবে যে তুমি সতর্ক থেকো। ও কিন্তু সবকিছু বোঝে, বুঝেও ভুল কাজ করে, ও সবকিছু বোঝে। এই বিষয়টা নিয়ে এই ছকটা আমি পেয়ে গেছি, যেই ছকটা নিয়ে আজকে অনুষ্ঠানের প্রথমেই আমি আলোচনা করছিলাম। দুটো জিনিস গ্রহণযোগ। গ্রহণযোগ মানে কি? গ্রহণযোগ মানে হচ্ছে এটাই যে একটি ঘরে সমস্ত ফার্নিচার থাকা সত্ত্বেও সেই ঘরে যদি বৈদ্যুতিক সংযোগ বা আলোর ব্যবস্থা না থাকে, সেই ঘরের দ্রব্যগুলো, এখানে যদি আলো না থাকতো স্টুডিওতে, তাহলে আমাকে দেখা যেত না, ওনাকে দেখা যেত না, সেই রকম কিন্তু সবকিছু বিদ্যমান। তেমনি ওর ভালো দিকগুলো পরিস্ফুট হতে গেলে ওর গ্রহণযোগটা এবং গুরুচণ্ডাল যোগটা কাটাতে হবে, এবং মঙ্গল কর্কটে নিচস্থ অবস্থায় বসে আছে। বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? বলুন কি জানতে চান? এবার বলুন আপনার প্রশ্ন। হ্যালো, হ্যাঁ বলুন আপনার প্রশ্ন, বলুন এবার। ওই কাজের ব্যাপারে, কাজের চাকরি বাকরি। হ্যাঁ, তো আমি তো বললাম ও এখন বর্তমানে চাকরি, কিছু একটা চাকরি পেয়ে যাবে, বুঝলেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর রাহুর দশা রয়েছে, ও কিছু একটা চাকরি পেয়ে যাবে। প্রথম কথা, বন্ধু বান্ধব থেকে ওকে সতর্ক থাকতে বলবেন। ভোগ বিলাস বেশি, ঘুরতে মানে বন্ধু প্রীতি বেশি, হ্যাঁ বেশি ইসে করা, ওই মনে করুন বন্ধুর সঙ্গে পার্টি করা, বেশি খারাপ বন্ধুদের সঙ্গে মেলামেশা করা, এগুলো থেকে বিরত থেকে একটু ধর্মের দিকে। ধর্ম মানে শুধু ঘন্টা নেড়ে পুজো করা ধর্ম নয়। ধর্ম মানে হচ্ছে একটু সেবামূলক কাজে ও যেন নিজেকে মনোনিবেশ করে, ও একটু ধ্যান করে, প্রাণায়াম করে, এবং পিতা মাতাকে সকালবেলা যেন একটু প্রণাম করে, একটু ভক্তি শ্রদ্ধা করে, সকলের সাথে মিষ্ট ভাষায় কথা যেন বলে। এইগুলো করলেই ওর জীবনটা কিন্তু ভালো থাকবে। আর একটা ছোট্ট উপাচার বলে দিতে পারি, একটু মানে একটা চন্দনের, লাল চন্দন বেটে বাড়িতে, গুঁড়ো চন্দন নয়, প্রতিদিন ওকে কপালে একটা ফোঁটা দিয়ে দেবেন। ওর রাহুর দশা রয়েছে, হ্যাঁ, শনি করে নাড়াচাড়া, রাহু করে প্রাণহারা, পরছড়ি হোরায় রয়েছে। শনি করে নাড়াচাড়া, রাহু করে প্রাণহারা। এই জন্য একটা লাল চন্দনের ফোঁটা, হ্যাঁ, রাহুর দশা খুব ডেঞ্জারাস দশা, এই দশা কিন্তু মানুষকে অনেক জায়গায় ক্ষতি করে দেয়। অবশ্যই যে গাইডেন্স উনি দিলেন সেগুলো তো মানতেই হবে, তবে যেখানে প্রতিকার ভয় পেয়ে কোনো লাভ নেই, একদম লড়াই করতে হবে, লড়াই করে জীবনটাকে চালাতে হবে। আপনাদের বলে রাখি, বিভিন্ন জেলায় ওনার তো চেম্বার রয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যাচ্ছে ডেট অনুসারে চেম্বার। এছাড়া কিন্তু দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, আন্দামান প্রত্যেকটি জায়গায় ওনার চেম্বার রয়েছে, এবং ডেটগুলো আমরা এখানে দিচ্ছি, আপনার সেই অনুসারে যোগাযোগ করুন। দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতায় আজকে কিন্তু এই জন্য উনি এত অবলীলাক্রমে একটা মানুষের ছককে বিচার করতে পারেন, বলতে পারেন। আর বুকিং ফোন নাম্বার হচ্ছে 9038002022, 9836153266, 9038002022, 9836153266, এই দুটি বুকিং ফোন নাম্বারে বুকিং অন, আপনারা বুকিং করতে পারেন। অবশ্যই আজকে আর হাতে আমাদের একদম সময় নেই, আগামী দিনে আমরা আবারও ফিরবো আলোচনা নিয়ে, আবার ওনার সঙ্গে বেশ কিছু আলোচনা থাকবে ফোন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ দাদাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।